সিনেমা বলবে নাকি পাতি প্রোপাগান্ডা? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, তার নাম হচ্ছে অরিন্দম চ্যাটার্জি। বাবা, সে তাহলে ওদেরকেও কি দেশদ্রোহী বলবে? দেখো, বিবেক অগ্নিহোত্রী মানে সিনেমা ফিল্ম মেকার, তো তাকে বলাটা সম্ভব না, আমার পক্ষে বলাটা অন্তত সম্ভব না। তারা তো বেসিক্যালি গডসের পূজারী। আজকে মহাত্মার ওই চশমার আঁকাটাকে নিয়ে যতই মার্কেটিং হোক, কার্যত এটা তো গডসে জিন্দাবাদ বলা লোকজন। মহাত্মা যখন নোয়াখালীতে দাঙ্গা বিধ্বস্ত জায়গায় সেখানকার মানুষের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন, ওই একই সময় বিহারে ভয়াবহ দাঙ্গা, এবং বিহারে আবার পাল্টা দেখা যাচ্ছে মুসলমানদের হত্যা হচ্ছে। মানে একটা জায়গায় হিন্দুদের হত্যা হচ্ছে, একটা জায়গায় মুসলমানদের হত্যা হচ্ছে, এবং অবলীলাক্রমে মূল টার্গেট লক্ষ্যবস্তু কিন্তু নারী সবার আগে। পোস্ট ইন্ডিপেন্ডেন্সের টাইমটাকে, সময়টাকে আমাদের সত্যিকারের যারা পরিচালক বলতে আমরা যাদেরকে বুঝি, তারা কেউ কেন ওই কালখণ্ডটা নিয়ে, বিশেষ করে ক্যালকাটার কিলিংস বা নোয়াখালী রাইটস ইত্যাদি নিয়ে স্পেসিফিক সিনেমা কেন বানাননি? তারা কি নির্বোধ ছিল? নাগরিকত্ব আইন এবং যেটা নোটিফিকেশন হয়েছে ফরেনার্স অ্যাক্ট, দুটো সম্পূর্ণ আলাদা দুটো আইন। যে ধরো একজন মানুষ, তিনি প্রতিবেশী দেশ থেকে এলেন, রিলিজিয়াস পার্সন, তখন তার পক্ষে প্রমাণ করা অসুবিধাজনক। কারণ বাংলাদেশে কেউ অত্যাচারিত হলে তার কাছে বাংলাদেশ পুলিশের ডকুমেন্ট থাকবে না, সম্ভব না, সে কোনো রকমের প্রাণ নিয়ে পালিয়ে। তাহলে তিনি প্রমাণ করবেন কি করে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তিনি এসছেন? তাহলে সে নাগরিক হলো না, তাহলে সে যাবে কোথায়? মাঝখানে ঝুলে থাকবে ডিটেনশন ক্যাম্পে। তাহলে সত্যপাল মালিক বাঙালি জানে বাংলা মানে। এই পডকাস্টের আলোচনা পুরোটাই বাংলা ও বাঙালির সম্মান ও গৌরবের দিকগুলো তুলে ধরেছে। বাঙালিদের ওপর যুগে যুগে নেমে আসা আঘাত ও বাঙালির প্রত্যাঘাতের ইতিহাস অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়। আপনি যদি জীবনে খুব ব্যস্ত হন, বাংলার এই দুর্দিনেও যদি আপনি বাংলার ইতিহাস আলোচনায় বোর ফিল করেন, তাহলে এই আলোচনা আপনি স্কিপ করতে পারেন, আপনাকে শুনতে হবে না। ধন্যবাদ। অনির্বাণ, আমরা আগের দিন যখন আড্ডা মারছিলাম, আমরা সত্যি সত্যি ভাবছিলাম যে ধুর, আমাদের কথা কেউ শুনবে নাকি। কিন্তু আমরা ভুল ছিলাম, কারণ দেখলাম ইউটিউবেও বেশ মানুষ আমাদের কথা শুনলেন, আর ফেসবুকে বোধহয় তার থেকেও বেশি মানুষ আমাদের এই প্রাণখোলা আনকাট আড্ডা শুনলেন। তো যেহেতু আপনারা শুনলেন, যেহেতু পছন্দ করলেন, আপনাদের মতামত জানালেন, অনেকে গালিও দিলেন, সেটাও সাদরে গ্রহণ করলাম আমরা। তো সেই জন্যই আবার নতুন করে আসবার সাহস পেলাম। তা আজকে আমরা আড্ডা প্রায়ই মারি, আজকে আপনাদেরকে নিয়ে আবার আরেক দফা আনকাট আড্ডা। দেখি এবারও আমাদের কথা কেউ শোনে না প্রত্যাখ্যান করে। অনেকটা ওই একটা নতুন সিনেমা এলো না, সদ্য রিলিজ পেলো, কি যেন নাম সিনেমাটা? সিনেমা বলবে নাকি পাতি প্রোপাগান্ডা, মিথ্যার উপর দাঁড়িয়ে? যাই হোক, প্রোপাগান্ডাই, ওই বেঙ্গল ফাইলস। বেঙ্গল ফাইলস। আমি একটু আগে দেখছিলাম। দেখতে গেছিলে নাকি? দেখতে যাওয়ার উপায় নেই, কারণ হচ্ছে এই বাংলার মানুষ সিনেমাটাকে দেখতে চায়নি। কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। তো সেই উচ্চ ঘর অর্থাৎ সুরাট, গুজরাট, মুম্বাই, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন রয়েছে, ডাবল ইঞ্জিনের সরকারের বিভিন্ন আইনক্স, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন, যেখানে যেখানে এটি রিলিজ করেছে ব্যাপক আকারে। আমি দেখছিলাম প্রথম দিনের কালেকশন সামান্য 1 কোটি টাকার কাছাকাছি, আর দ্বিতীয় দিনে এখনো অবধি কালেকশন হয়েছে 59 লাখ। প্রায় 36 কোটি টাকা খরচ করে সিনেমাটা তৈরি হয়েছে। তার ব্র্যান্ডিং, প্রমোশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট পারপাসে যা খরচ হয়েছে, সব মিলিয়ে অন্তত 50-60 কোটি টাকা তো বটেই, তার বেশি, ইফ নট মোর। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমার যা হাল দেখা যাচ্ছে, যে টাকা খরচ হয়েছে তার 10 ভাগের 1 ভাগও উঠবে কিনা সন্দেহ। কারণ মানুষ যে গণহারে এই প্রোপাগান্ডাকে, ঠিকই বলেছে, এটা তো সিনেমার পর্যায়ে উত্তীর্ণ হয় না, এই প্রোপাগান্ডাকে গণহারে রিজেক্ট করছে, এবং সেটাও কোথায়? হিন্দি হার্টল্যান্ড, মানে ওনাদের যে চোখের মনি ডাবল ইঞ্জিন, সেইখানে মানুষ এই সিনেমাকে রিজেক্ট করছে। তাহলে ওদেরকেও কি দেশদ্রোহী বলবে? এবার যারা সিনেমা দেখছেন না, তাদেরকে কি ওই দিকে যেহেতু হয়েছে, তাদেরকে কি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে? এইদিকে হলে না হয় বাংলাদেশে পাঠাবে। এত টাকা লস হলে তো পাকিস্তানে পাঠাতেই হবে। নির্ঘাত তারা দেশদ্রোহী। তো তোমার কি মনে হচ্ছে? দেখো, বিবেক অগ্নিহোত্রী
মানে সিনেমা ফিল্ম মেকার তো তাকে বলাটা সম্ভব না, আমার পক্ষে বলাটা অন্তত সম্ভব নয়। একটা ছোট উদাহরণ দিলেই স্পষ্ট হবে যে এই লোকটি একদম টার্গেট করে বিজেপির মার্সিনারি হিসেবে কাজ করে। এর আগে কেরালা স্টোরি বলে একটি সিনেমা সে করেছিল, সেখানে প্রচারের সময় একইভাবে যেহেতু কেরালাকে টার্গেট করতে হবে, সেখানে তার বক্তব্য ছিল যে 30,000-এর বেশি মহিলারা কেরালা থেকে নাকি মিডল ইস্টে গিয়ে তারা আইসিসে যোগদান করছে, মুসলিম কনভার্ট ইত্যাদি করে নাকি আইসিসে যোগদান করছে। সেটি নিয়ে মামলা হয়, কেরালা হাইকোর্টে মামলা দেয়, তারা হলফনামা দিয়ে বলছে না না না, সংখ্যাটা মোটেই 30,000 না, সংখ্যাটা 3। মানে একটা মামলার গুঁতোয় 30,000টা 3-এ নেমে এসছে। এই লোকটির দাবি, ফেসবুকে পোস্ট, তুমি বোধহয় এটা শেয়ারও করেছিলে বা সেটা নিয়ে সিনেমা তৈরি হয়ে গেল, চিত্রনাট্য। সে বলছে আমি হচ্ছে একমাত্র ফিল্ম মেকার যার 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক রিসার্চ টিম আছে। এমন রিসার্চ টিম আছে যারা 3 জন মহিলা নিরুদ্দেশ হয়েছে কেরালা থেকে, স্পেসিফিক তার আইসিসিই গেছে কিনা সেটাও খুব ডিবেটেবল। সেই সংখ্যাটাকে তারা 30,000-এর বেশি করেছিল, এমন রিসার্চ। সেই রিসার্চ নিয়ে আমার মনে পড়লো, আমি এই পরিচালকেরই আর কি, পরিচালক বলতে আমার একটু কুণ্ঠা হচ্ছে যদিও, হ্যাঁ আমি সেই অর্থে ধরতে পারি না। হিটলারের যেরকম দুটো বাহিনী ছিল, গোয়ারিং মানে গোয়েবেলসীয় বা একটা প্রচার মিথ্যে কথা বলা, আর এটা ছিল গেস্টাপো বাহিনী। ইনি গেস্টাপো নন, কিন্তু গোয়েবেলসের নব্য উত্তরসূরি ভাবা যায়, যদিও অতটা দক্ষ নন, মানে স্বাভাবিক, মানে হিটলারের লেভেলে, মানে আমাদের নব্য হিটলার চেষ্টা করছেন কিন্তু এখনো পেরে ওঠেননি, সেটা প্রসঙ্গ ভিন্ন। ওনার রিসার্চ টিম কিন্তু খুব ভালো। উনি নিজেই আবার এই সাম্প্রতিক এই বেঙ্গল ফাইলস সম্পর্কে ইন্টারভিউ দিতে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, তার নাম হচ্ছে অরিন্দম চ্যাটার্জি। বাবা, তারপরে ওনার হয়তো স্ট্রাইক করেছে যে ঠাকুরের ভাই কি করে চ্যাটার্জি হয়, তো তা বললেন না, ওনার নাম অরিন্দম ঠাকুর না ট্যাগর, এটা নিয়ে কিছু বলেন না? এটা নিয়েও বলেছেন, এটা নিয়েও বলেছেন, এমনকি রামকৃষ্ণদেবকে, ঠাকুর রামকৃষ্ণদেবকে রামকৃষ্ণ ট্যাগর বলেছেন। তো ওনার পক্ষে তখনই আমরা বুঝতে পেরেছি। ওনাকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। বিশ্বাস করুন, আপনি অরিন্দম চ্যাটার্জি মানে অবন ঠাকুরের ইতিহাস না জেনে, অবন ঠাকুরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক না জেনেই আপনি অরিন্দম চ্যাটার্জি এলিয়াস অরিন্দম ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বানিয়ে দিয়েছেন। সে প্রসঙ্গ ভিন্ন, কিন্তু আপনার কাছে আমি কৃতজ্ঞ একজন বাঙালি হিসেবে যে আপনি অন্তত অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বানাননি। এই জন্য আপনি প্রথম আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন। না, তুমি বলো যেটা বলছিলে। এখানে বিষয়টা হচ্ছে যে ইস্যুটাকে নিয়ে তার অন্তত দাবি ছিল যে সেটা দারুণ বোল্ডেস্ট ফিল্ম এভার যাতে কিছু বানাতে চলেছে। এটা খুব পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে যে, মানে অন আ সিরিয়াস নোট, বিবেক অগ্নিহোত্রীকে কিন্তু কোনো সিরিয়াস আলোচনা সম্ভব নয়, বাট অন আ সিরিয়াস নোট 1946 সেই সময় কালটাকে বা 40sকে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সের টাইমটাকে, সময়টাকে আমাদের সত্যিকারের যারা পরিচালক বলতে আমরা যাদেরকে বুঝি, সেটা ঋত্বিক ঘটক হতে পারেন, সেটা সত্যজিৎ রায় হতে পারেন, এবং অবশ্যই মৃণাল সেন, যদি আমি এই 3 জনের কথাই ধরি, তারা কেউ কেন ওই কালখণ্ডটা নিয়ে, বিশেষ করে ক্যালকাটার কিলিংস বা নোয়াখালী রাইটস ইত্যাদি নিয়ে স্পেসিফিক সিনেমা কেন বানাননি? তারা কি নির্বোধ ছিলেন, নাকি তারা বিবেক অগ্নিহোত্রীর মতো বুদ্ধিমান ছিলেন না? আমার মনে হয় আরএসএস বিজেপির কেউ অতি বড় সমর্থক নেতা অন্তত এইটুকু দাবি করবেন না আজকের দিনে অ্যাটলিস্ট, যে বিবেক অগ্নিহোত্রী সত্যজিৎ রায়ের থেকে বড় ফিল্ম মেকার। আশা করছি এই কাজটা তারা এখনো অবধি করবেন না, জানি না আগামীতে কি করতে পারেন। এই যে তারা কেন বানাননি, এই প্রশ্নের মধ্যেই বোধহয়, বা এই প্রশ্নের উত্তরের মধ্যেই বোধহয় এই জায়গাটা লুকিয়ে আছে যে 1946 ক্যালকাটা রাইটস বা নোয়াখালী রাইটস, এগুলো শুধুমাত্র ওই বাইনারিতে দেখলে খুব ভুল হবে। হিন্দু বনাম মুসলমান বাইনারিটা এত সহজ সরলীকরণ করে, যেটা আসলে বিবেক অগ্নিহোত্রী করতে চেয়েছে বিজেপির লাভ করবার জন্য, বিষয়টা বোধহয় এত সহজ নয়। না, এখানে মাথায় রাখতে হবে এই কলটা তো ছিল ডাইরেক্ট অ্যাকশন দিয়ে, ঠিক মানে যেটা ধরো তোমার ফ্রেমটাকে যদি আমরা ভাবি 1946 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে কল্ড বাই জিন্না এবং মুসলিম লীগের ব্যাপক সমর্থন। সেদিনকে কিন্তু কলকাতা মহানগরীর বুকে বন্ধ ডাকা হয়েছে, ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। তাহলে সেই বন্ধকে উপেক্ষা করে দোকান খুলবার জন্য কারা ইনসিস্ট করেছিলেন? হিন্দুত্ববাদী। যখন সরকার থেকে বলা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেওয়া হয়েছে যে মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান, সেই সময় একটা অপ্রীতিকর পরিস্থিতি আঁচ করে একটা শাটডাউন যখন ডাক দেওয়া হয়েছে, কোটান কোটা এখন যেটা আমরা পরবর্তীকালে লকডাউন ভাবতে পারি বা বলতে পারি, সেই সময় প্রভোগ করে জোর করে দোকান খোলাটার উদ্দেশ্য কি ছিল? তার মানে কি তারা জানতেন যে এটা করলে গন্ডগোল হবে এবং ট্রাবলটাকে ইনভাইট করা হবে, যেই ট্রাবলের বলি হবে বেশ কিছু মানুষ
সে হিন্দু হোক বা মুসলমান হোক। এবং এই যে গ্রেট ক্যালকাটা কিলিং বলা হচ্ছে, এই গ্রেট ক্যালকাটা কিলিং আমার যতটুকু মনে পড়ছে ঘটনার সূত্রপাত হয়েছিল সেদিনকে সকালবেলা, একদম সকালবেলা, ঠিক। একটি বস্তি উত্তর কলকাতার তদানীন্তন রাজাবাজার সংলগ্ন একটি বস্তিতে আগুন লাগে। সোহরাবর্দী নিজে ছুটে যান সেখানে, সেই আগুন নেভানোর বন্দোবস্ত করেন। এবং তারপরে গঙ্গার পশ্চিম পার থেকে, মানে ওপার থেকে দেখা যায় দলে দলে নৌকো করে লোক আসছে নির্দিষ্ট সম্প্রদায়ের। এবং হ্যাঁ, সেদিনকে অ্যাকশন হয়েছিল, সেদিনকে দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গা প্রশাসন নিশ্চিতভাবে আটকাতে পারেনি, কিন্তু সেই দাঙ্গাটা যাতে না হয় তার জন্য যে অঘোষিত বন্ধের ডাক দেওয়া হয়েছিল, সেই বন্ধকে উপেক্ষা করে যারা ইনস্টিগেট করেছিলেন তারা ছিলেন এই হিন্দুত্ববাদীরা। তারা চেয়েছিলেন যাতে হিন্দুদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে কারু কারু পলিটিক্যাল ন্যারেটিভটা স্যাটিসফাই। এই ইতিহাসগুলো লোকের জানা প্রয়োজন। এবং এখানে খেয়াল রাখতে হবে সোহরাওয়ার্দীর যে ভূমিকা, সেটাকে যেভাবে সাদায় কালোয় করে শুধুমাত্র কালোতে দেখানোর প্রচেষ্টা বা শুধুমাত্র সাদাতে দেখানোর প্রচেষ্টা আছে, এখানে আসলে সত্যটা কোথাও বোধহয় মাঝখানে। কারণ মিড অফ দ্য ডে, মানে 16ই আগস্ট 1946-এর মোটামুটি দুপুর নাগাদ সোহরাওয়ার্দী কিন্তু গভর্নরের কাছে, এমনকি কলকাতা পুলিশ কমিশনারও গভর্নরের কাছে, স্যার বরোজ, তার কাছে আবেদন জানাচ্ছে যে আপনি মিলিটারি নামান, আমরা সামলাতে পারছি। এক্স্যাক্টলি। এবং মিলিটারি সেখানে রিফিউজ করে। ব্রিটিশ বলে যে আমরা তোমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছি, তোমাদের নিজেদের ঝামেলা নিয়ে। ব্রিটিশ তো চেয়েছিল যে ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল করতে। ব্রিটিশ চেয়েছিল যাতে হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়ে। আবহমান কাল থেকে চেয়েছে, যার জন্য সিপাহী বিদ্রোহ, গরুর চর্বি না শুয়োরের চর্বি, বারুদের টোটার মধ্যে একদম বঙ্গভঙ্গ। যেই কারণে ঠিক ওই একই জায়গা থেকে ব্রিটিশ আর্মি নামাতে রিফিউজ করলো। অথচ সোহরাবর্দী কিন্তু সেদিনকে আর্মি বারবার বলেছিলেন। এবার এই জায়গা থেকে দেখো, শুধু ব্রিটিশদের ভূমিকাটাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, এই বিবেক অগ্নিহোত্রীর মতো মানুষ বলতো দ্বিধা হয়, তারা ব্যাপারটাকে হিন্দুদের মুসলমানরা মারল, এই যে প্রিজম থেকে দেখানোর চেষ্টা, এরা আদতে কতটা মিথ্যাচারের ওপর তাদের ন্যারেটিভ দাঁড় করায়, এখান থেকেই বোঝা যায় যে একটি বেশ কিছু সূত্র এটাও বলে যে সেদিন কলকাতায় যত মানুষ মারা গেছিলেন, সংখ্যাটা প্রায় 10,000 কি তারও বেশি হতে পারে। যদি দুর্ভাগ্যজনক, কিন্তু যদি আমাকে ভাগ করে দেখতে হয় যে মুসলমান কত মারা গেছেন, হিন্দু কত মারা গেছেন, তাহলে অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন যে হতে পারে মুসলমানদের সংখ্যাটা বোধহয় বেশি ছিল। না, মুসলমানদের সংখ্যা কলকাতায় বেশি না কম আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার বরঞ্চ অন্য একটা ঘটনা মনে পড়ছে, বিহার। এই ঘটনার কিছুদিন পরবর্তী অধ্যায় বিহারে কিন্তু একইভাবে নৃশংসভাবে দাঙ্গা হয়, এবং সেই দাঙ্গায় অধিকাংশ মানুষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের ছিলেন। দেখো, মহাত্মা গান্ধী সেই সময় বারবার করে যখন কল দিচ্ছেন, বারবার করে তিনি সোচ্চার হচ্ছেন যে এই দাঙ্গার বিরুদ্ধে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত হওয়ার। সেই সময় কংগ্রেসের নেতৃত্বের ভূমিকাও কিন্তু 100% খুব সদর্থক ছিল না, সেটাও যথেষ্ট হতাশাজনক ছিল। এবং গান্ধী নিজে বলছেন যে তিনি তার যে সহকর্মীদের এতদিন যেভাবে দেখেছেন, চিনেছেন, আজকে অনেকের তাদের মধ্যে রূপ বদল হচ্ছে, ভুল বদল হচ্ছে। এটা গান্ধীকে ব্যথিত করেছিল। এমনকি কলকাতার বুকে দাঁড়িয়ে তখন শরৎ বসু এবং কিরণ শঙ্কর রায় সোহরাওয়ার্দীর সঙ্গে মিলে জয়েন্ট স্টেটমেন্ট, অ্যাপিল টু পিস, তারা কিন্তু ইস্যু করছে। অথচ পাশে অনেক তথাকথিত বড় কংগ্রেস নেতা বা বড় মুসলিম লীগের নেতা তারা কিন্তু থাকছেন না। অর্থাৎ সাধারণ মানুষ যখন তাদের মৃত্যু হচ্ছে এই দাঙ্গার কারণে, অশান্তির কারণে, শরৎ বসুর মতো নেতারা বাদ দিয়ে বা গান্ধীজির মতো কেউ বাদ দিয়ে এদের পাশে দাঁড়ানোর কথা অনেকেই তখন ভাবেননি। কেন ভাবেননি? এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন। ধরো, আমরা তো এটা অগাস্ট নিয়ে আলোচনা করছি, 16ই আগস্ট 1946। তার ঠিক পরপর কিছুদিন পর অক্টোবর মাস, নোয়াখালীতে ভয়ঙ্কর দাঙ্গা। সেই দাঙ্গায় আবার অধিকাংশ অভিযোগ যে হিন্দুদের ঘরবাড়ি পড়লো, হিন্দুরা অত্যাচারিত হলো। এবং সত্যি কথা, ইতিহাসকে অস্বীকার করে লাভ নেই, কারণ আমরা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস কোর্স পড়ছি না। যেটা সত্যিকারের কথা সেটা দর্শকের সামনে তুলে ধরা প্রয়োজন। হ্যাঁ, নোয়াখালীতে দাঙ্গা হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, হিন্দুর মৃত্যু হয়েছে। মহাত্মা গান্ধী নিজে ছুটে গেলেন নোয়াখালীতে। আমার সৌভাগ্য হয়েছে গান্ধী আশ্রমে যাওয়ার। একটি ঘটনা প্রেক্ষিতে একটি সেমিনারে, তখনও বাংলাদেশে এই অস্থির অবস্থা তৈরি হয়নি, অনেক বছর আগে। তো আমি নিজে সেই আশ্রমে ঢুকে যে প্রশান্তি অনুভব করেছি, এটা বোঝা যায় মহাত্মার পাদস্পর্শে ধন্য জায়গা। তো মহাত্মা নিজে ছুটে গিয়েছিলেন। মহাত্মা যখন নোয়াখালীতে দাঙ্গা বিধ্বস্ত জায়গায় সেখানকার মানুষের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন, সেই সময় যেটা একটু আগে বলছিলাম বিহারের দাঙ্গার সূত্র, ওই একই সময় বিহারে ভয়াবহ দাঙ্গা। এবং বিহারে আবার
পাল্টা দেখা যাচ্ছে মুসলমানদের হত্যা হচ্ছে, মানে একটা জায়গায় হিন্দুদের হত্যা হচ্ছে, একটা জায়গায় মুসলমানদের হত্যা হচ্ছে, এবং অবলীলাক্রমে মূল টার্গেট লক্ষ্যবস্তু কিন্তু নারী সবার আগে। সে হিন্দু ঘরের নারী হতে পারে বা মুসলিম ঘরের নারী হতে পারে, সবার আগে আক্রান্ত হচ্ছে নারীরা। এবং পরিবারের সম্ভ্রম বাঁচাতে বিহারের ক্ষেত্রে মুসলমান পুরুষরা তাদের পরিবারের নারীদেরকে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, বা অনেক নারী, ওই যেটা আমরা একটা সময় জহর ব্রত করেছিলাম, সেই একই ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করছে। এই খবর যখন পৌঁছয়, আনফরচুনেটলি আবারও কংগ্রেসের নেতৃত্বের, আমি বলছি না সকলেই, একটা অংশের কিন্তু উদাসীনতাও তার মধ্যে অন্যতম দায়ী ছিল। সেই খবর পরবর্তীকালে যখন মহাত্মার কাছে চিঠি আকারে পৌঁছয়, মহাত্মা সিদ্ধান্ত নেন তিনি বিহারও পরিদর্শনে যাবেন। বিহারে গিয়েছিলেন মহাত্মা, কিন্তু অক্টোবরে নোয়াখালী থেকে তখনকার দিনে যাতায়াত এত সুগম ছিল না। তারপরে এটা তো তার ইনস্ট্যান্ট ভিজিট নয় যে তিনি গেলেন আর সবকিছু সাথে সাথে ম্যাজিকের মতো থেমে যাবে, তা নয়। তার জন্য তাকে যে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে শুধুমাত্র দেশব্যাপী এই দাঙ্গার কবল থেকে যাতে মানুষ উদ্ধার পায়, সেইটা করে থামাতে থামাতে তিনি যখন বিহারে পৌঁছলেন, সম্ভবত ততদিনে ফেব্রুয়ারি মার্চ হয়ে গিয়েছে 1947, যখন স্বাধীনতা আসছে ঠিক তার আগে আগে মহাত্মা তখন বিহারে গিয়ে পৌঁছলেন। বিহারে মহাত্মার বাণী, সেখানে আস্তে আস্তে দাঙ্গা কন্ট্রোল হলো। কিন্তু আবার যখন 14ই আগস্ট 15ই আগস্ট আসছে, আবার কলকাতার বুকে সেই বা তৎকালীন অবিভক্ত বঙ্গের বুকে একাধিক জায়গায় সেই দাঙ্গার আগুন সঞ্চারিত হচ্ছে, যার পরবর্তী অধ্যায়ে আমরা দেখি বেলেঘাটার গান্ধী আশ্রমে 13ই আগস্ট সম্ভবত মহাত্মা গান্ধী আসলেন এবং অনশনে বসলেন অনির্দিষ্টকালের জন্য। সেপ্টেম্বর অবধি ওখানে ছিলেন, অনশনে ছিলেন প্রায় সেখানে সপ্তাহখানেকের কাছাকাছি টানা। এবং যখন দেশ ভাগ হচ্ছে, দুই দেশের জাতীয় পতাকা উঠছে, নতুন পতাকা, মহাত্মা সেদিনকে অনশনে। এর থেকে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? সেইগুলো বিবেক অগ্নিহোত্রী হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রোপাগান্ডা আমাদের শিখতে হবে। প্রশ্নই নেই। তারা তো বেসিক্যালি গডসের পূজারী। আজকে মহাত্মার ওই চশমার আঁকাটাকে নিয়ে যতই মার্কেটিং হোক, কার্যত এটা তো গডসে জিন্দাবাদ বলা লোকজন। আজকে আমরা দেখেছি একাধিক বিজেপি নেতাকে যখন বলা হচ্ছে গডসে মুর্দাবাদ বলো দেখি, কেউ বলছে না। এমনকি গডসেকে পুজো করা প্রজ্ঞা সিং ঠাকুরকে তারা সাংসদ পাঠাচ্ছে। এবার এইখানে দেখো 1940-এর দশকটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং দশক ছিল এই অর্থে, 1946-এর দাঙ্গা, হোয়াট লেড আপ টু দ্যাট ডে 16th August 1946, এটা যদি একটুখানি আমরা ভেবে দেখি, আমি দুজনের নাম বলবো। একটা হচ্ছে অধ্যাপক সুরঞ্জন দাস, তিনি একজন অত্যন্ত উচ্চমানের গবেষকও বটে। তার একটা অসাধারণ গ্রন্থ রয়েছে 1905 থেকে 1947-এ, মূলত বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে। এবং আরেকজন হচ্ছে জামি মুখার্জি, হাংরি বেঙ্গলের লেখক, অসাধারণ একটি বই। এটা দুজনেই একটা জিনিস দেখাচ্ছেন যেটা কমন, যে মূলত 43-এর যে বৃহৎ মন্বন্তর বাংলাকে দেখতে হয়েছিল, এবং তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রচুর পরিমাণ বিদেশ থেকে সৈন্যরা কলকাতায় আসা এবং এখানকার মানুষদের ডিসপ্লেসড হয়ে যাওয়া, খাদ্যের অসম্ভব সংকট, বাসস্থানের অসম্ভব সংকট, সার্বিকভাবে যে সামাজিক সংকটটাকে তৈরি করেছিল, যে মানুষের একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু সরাসরি ব্রিটিশ সরকার করেছিল। এটাকে বারবার এই হিন্দুত্ববাদী ন্যারেটিভ যারা চালাতে চায় তারা ব্রিটিশদের নিয়ে কিচ্ছু বলে না, কিন্তু বাস্তবটা হলো যে বেঙ্গল ফেমিনে 43-এর মন্বন্তরে প্রায় 40 লক্ষ বাঙালিকে না খেয়ে মরতে হয়েছিল, এবং তারা ছিল মূলত কলকাতার আশেপাশের গ্রামাঞ্চলের মানুষজন। এবং এই যে না খেয়ে মরে যাওয়া, এর যে ভয়ঙ্কর প্রভাব বাঙালি সমাজে সেই সময় পড়েছিল, সামাজিকভাবে রাজনৈতিকভাবে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ইঁদুর দৌড় শুরু হয়েছিল, যদি আমি কলকাতায় পৌঁছতে পারি আমি বোধহয় কিছু খেতে পারবো। এই কলকাতার রাস্তায় ফ্যান দাও সেই অসম্ভব করুণ কষ্টের ছবি, এটা আমরা জানি। এবং চিত্তপ্রসাদের সেই অসাধারণ সিরিজ, এই মন্বন্তর নিয়ে আঁকা যে সিরিজ, সেখানে আমরা দেখেছি যে চারিদিকে মৃতদেহ পড়ে থাকার যে কলকাতার ছবি, যেখানে রেস্টুরেন্টে বসে বড় লোকরা খাচ্ছে, বাইরেই খেতে না পেয়ে মানুষজন মরে গেছে, রাস্তার ওপর পড়ে আছে। এইটা ছিল তৎকালীন কলকাতার ছবি, যা কি না আসলে সমাজটাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এবং স্রেফ দুটো রুটির জন্য কি দুমুঠো ভাতের জন্য মানুষের যে আকুতি, সেটা তার বৃহৎ সামাজিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রেক্ষাপট সব ধুয়ে মুছে স্রেফ মানুষের একটা অনেকাংশে আমি বলবো হয়তো জান্তব যে প্রবৃত্তি, যে আমাকে কোনো মতে বেঁচে থাকতে হবে, তার জন্য যদি উল্টো দিকের লোকটাকে আমাকে মারতে হবে, স্রেফ আমাকে একটু খাবার জোগাড় করতে হবে, এই প্রবৃত্তিটাকে কাজে লাগানো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেনের যে ভূমিকা,
তার যে রসদ জোগানোর জন্য ভারতকে শুষে নেওয়া, বাংলাকে শুষে নেওয়া, আমাদের মানুষগুলোকে না খেতে মেরে দেওয়া, এইটা নিয়ে হিন্দুত্ববাদীরা কিচ্ছু বলে না। সমাজটাকে যেভাবে আমি বারবার বলবো 46-এর দাঙ্গার জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে সেটা ব্রিটিশরা দায়ী ছিল, এবং তাদের যারা লেজুর ছিল এই হিন্দু মহাসভার মতো সংগঠন বা দল, এরা দায়ী। তখন মানুষ খেতে পায়নি, মানুষ থাকার কোনো জায়গা নেই, মাথা গোজার কোনো জায়গা নেই, তারা ছুটছে স্রেফ দুমুঠো ভাতের জন্য। সেই অবস্থা থেকে কিন্তু এই বনামটা তৈরি হয়, দ্বন্দ্বটা তৈরি হয়, হিংসার প্রেক্ষিত তৈরি হয়, যেটাকে এরা, আমি এখানে মুসলিম লীগকেও ক্লিনচিট দিতে পারছি না, কংগ্রেসের একাংশকেও ক্লিনচিট দিতে পারছি না, এবং হিন্দু মহাসভার ভূমিকা তো আমরা জানি। এই গোটা ব্যাপারটাকে কাজে লাগায় ব্রিটিশ, সেটা আমার অ্যাসেসমেন্ট। না, এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, দেখো কংগ্রেসের মধ্যে তো দুটো অন্তর্দ্বন্দ্ব না, মানে সত্তার একটা বিভেদ ছিল। একটা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে ছিল, আর একটা পূর্ণ স্বরাজের পক্ষে ছিল। দেখো আমরা সরাসরি এটা বলি কি, মানে আমি বলবো এটা সরাসরি, আমি অন্তত বলছি যে সুভাষবাবু যদি ওই সময় থাকতেন, আমার ধারণা এই দিনটা আমাদের দেখতে হতো না। সুভাষবাবু তো মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়েই তিনি সেখান থেকে নির্বাচিত হওয়ার পরও কার্যত তাকে বাধ্য করা হয় ছেড়ে দিতে, কারণ সুভাষবাবু তো মহাত্মাকে অপমান করতে পারছেন না। ঠিক, কারণ সুভাষবাবুর নিজের মধ্যে যে শরৎ বসু কিন্তু চাননি উনি ছেড়ে চলে যান একদম। সেই জায়গাটা যদি সুভাষবাবু থাকতেন, আমার মনে হয়েছে যে ওনার যে নেতৃত্ব দেওয়ার, ওনার নেতৃত্ব থাকলে, আজ তুমি ভাবো ঠিক যেই সময় ছাত্র সমাজ উত্তাল হচ্ছে, সেই সময় যে তুমি হিন্দু মহাসভার কথা বললে, সেই সময় শ্যামাপ্রসাদের রোল কি? সে ছাত্রছাত্রীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ দিচ্ছে যেন ব্রিটিশ বিরোধী কার্যকলাপে লিপ্ত না হয়, এবং সে তো ব্রিটিশদের চিঠি লিখছে যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমি সমর্থন করছি, এটা অত্যন্ত খারাপ। শুধু তাই নয়, এবং এই তোমার মনে থাকবে স্বাধীন তাম্রলিপ্ত সরকারের কথা আগের দিনও আমরা বলছিলাম, সরাসরি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের বিরোধিতা করছে 100 বার। মানে একদিকে আমাদের দেশ স্বাধীন করার লক্ষ্যে যারা সংগ্রাম করছেন, এই শ্যামাপ্রসাদ এলিয়াস হিন্দু মহাসভা, যদিও হিন্দু মহাসভা তখন কিছু নেই, উনি নিজেও ভোটে যেতেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট থেকে উনি গেছেন, যেরকম জ্যোতি বসু রেলের ওয়ার্কার্স এমপ্লয়ীদের পক্ষ থেকে গিয়েছিলেন। কিন্তু জ্যোতি বসু অন্তত সেই সময়, আমরা যতই মানে রাজনীতিগতভাবে আমি কমিউনিস্টের বিরোধিতা করি, জ্যোতি বসু অন্তত সেই সময় ব্রিটিশের সরাসরি কখনো না। যাই হোক, আমরা এই জায়গাটা থেকে যে টাইম ফ্রেমটাকে আমরা ধরবার চেষ্টা করলাম, কেন, তার একটাই কারণ আমাদের সামনে এখন অধিকাংশ ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসের পাতাগুলো তুলে দেওয়া হচ্ছে, আমরা তো ইতিহাস পড়ছি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা দেখে, দয়া করে সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসটা না পড়ে প্রকৃত ইতিহাসগুলো পড়ুন, প্রকৃত ইতিহাস জানুন। নীতিশ সেনগুপ্ত একসময় সাংসদ ছিলেন, কাঁথি থেকেই সাংসদ ছিলেন, পরবর্তীকালে দলও ছেড়ে দিয়েছিলেন। তার একটা বই আছে বিখ্যাত, বেঙ্গল ডিভাইডেড, দ্য আনমেকিং অফ নেশন, পারলে পড়ুন। শুধু আমাদের কথা বলতে হবে না, শুনতে হবে না, আমরাও তো ভুল বলতে পারি। আপনি নিজে যাচাই করুন, তারপরে এই প্রোপাগান্ডা। তবে আশার আলো কোথায় জানো? এই যে প্রোপাগান্ডামূলক সিনেমা বলছি আমরা, এটাকে সিনেমার পর্যায়ে যদিও পড়ে না, এইটা আবর্জনা, এই আবর্জনাটা কার্যত ভাগারেই যাচ্ছে, এবং সেটাও কিন্তু সনাতনী কোট আনকোট, সনাতনীদের ডেরা বলে যারা গর্ব করেন, আসলে প্রকৃত সনাতনীরাই বোধহয় এটাকে রিজেক্ট করলেন। আচ্ছা, এই আবর্জনাতে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রির দুজন, সৌরভ দাস এবং শাশ্বত চট্টোপাধ্যায়, মানে যিনি আমার অত্যন্ত প্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, এরা কি ভেবে এতে এই টাকার জন্য, মানে এত তাদের টাকার প্রয়োজন হয়ে পড়লো যে বাংলাকে কার্যত বদনাম করা, হিন্দু বনাম মুসলমান উত্তেজনা তৈরির যে অপচেষ্টা, তাতে তারা শরিক হলেন কেন? এই প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না। এবং সত্যি কথা বলতে সৌরভ দাসের আমি কিছু দেখিনি, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একটা লেজেন্ডারি অভিনেতা, আমি তাকে তার থেকে কম বলবো না, তার এই ভূমিকা কিন্তু আমাকে অত্যন্ত হতাশ করেছে। না দেখো, আমার এই ক্ষেত্রে তার ব্যক্তিগত প্রেরোগেটিভ, মানে কেউ যদি হিটলারের চরিত্রে অভিনয় করে তাহলেই সে হিটলারকে পছন্দ করছে, তা নাও হতে পারে। তো আমি এক্ষেত্রে তাদের অভিনয় সত্তাকে সামনে রেখে আমি বেনিফিট অফ ডাউট দেওয়ার পক্ষপাতী, যদিও হ্যাঁ, নীতির প্রশ্নে এই প্রশ্নটা অবশ্যই উঠবে, যেটা তুমি তুললে প্রশ্নটা, সেই প্রশ্নের প্রাসঙ্গিকতাকে আমি দেখো, আমি এখানে একটা জাস্ট ডিফার করব, গণতন্ত্রের রীতি মেনেই আমি ডিফার করছি, যে ধরো হিটলারের চরিত্রে আমি কোন সিনেমায় অভিনয় করতে পারি যেখানে হিটলারকে ভগবান হিসেবে দেখানো হচ্ছে নাকি হিটলারকে শয়তান হিসেবে দেখানো হচ্ছে? দেখো, কুয়েন্টিন ট্যারান্টিনো হিটলারকে নিয়ে ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের মতো সিনেমা বানিয়েছেন, সেখানে যিনি হিটলারের চরিত্রে অভিনয় করছেন বা সেই বিখ্যাত নাৎসি অফিসারের চরিত্রে যিনি অভিনয় করছেন, মানে আজকে ধরো একটা সিনেমা বানানো হলো যেখানে আইনস্টাইন একজন ইহুদি, দেখা গেল হিটলার আইনস্টাইনকে পুজো করছেন আর কি, এরকম একটা সিনেমা যদি বানানো হয়, তুমি মিথ্যাচারটাকে তুমি তো লেজিটিমাইজ করছো। আমার দেখো, শাশ্বত চট্টোপাধ্যায় একটা সাধারণ লোক নয়, সে এক্সট্রায় অভিনয় করে না, সে একজন বুদ্ধিজীবী বলেই আমরা জানি।
তিনি যে চরিত্রে অভিনয় করছেন শুধু যদি বলে দেন আমি আর তো কিছু জানতাম না, তাহলে আমার বলতে মানে ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ড, যদি নিষিদ্ধ সিনেমায় তাকে অভিনয় করতে বলা হয় তিনি করবেন। ব্যাপারটা দেখো, জীবিকার জন্য যা খুশি করা যায় না, দিস ইজ মাই পয়েন্ট। দেয়ার হ্যাজ টু বি সাম মোরালিটি, এবং যদি তুমি নিজেকে শিল্পী বলো, ইউ হ্যাভ টু হ্যাভ আ মোরাল স্ট্যান্ড। সেইটা এক্ষেত্রে আমি দেখতে পাইনি বলে আমি অত্যন্ত হতাশ, আমি ক্রুদ্ধ। আমি অন্তত আশা করেছিলাম যে তারা এর থেকে ডিস্টেন্স মেনটেন করবেন, জানি না আদৌ কিছু করেছেন কিনা। পরবর্তীকালে আমরা দেখলাম তারা বেশ খানিকটা ডিস্টেন্স মেনটেন করেছেন, যদিও পরে সৌরভ দাস আবার পরিচালক যখন বাড়িতে গেছেন পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। মেরুদণ্ড। যাই হোক, আমি সেই প্রশ্নটা থেকে এবার আমরা বরঞ্চ একটু অন্যরকম দিকে আলোচনায় যাই। আলোচনাটা একটু মনোটোনাস হয়ে যাচ্ছে। এখন তুমি কিরকম ফিল করছো? মানে এই সিনেমার প্রেক্ষিতে বলছো? না, সমসাময়িক অবস্থায় দাঁড়িয়ে এই যে তোমার ভালো লাগছে না? আমি কিন্তু একটা জায়গা খুব পজিটিভ আমার মনে হচ্ছে। এখন তোমার কিরকম মনে হচ্ছে আমি জানি না। ধরো এই যে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে 2014 পর্যন্ত যারা এসছে তারা আবেদন করতে পারবে নাগরিকত্বে, সেটাকে বাড়িয়ে মোদিজির সরকার নতুন নির্দেশনামা এনেছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তারাই এদেশের বুকে, আর তাদের পুশব্যাক করা হবে না। তো এটার পজিটিভ সাইড তোমার কি মনে হয়? না, এটা পুশব্যাক করা, দেখো দুটোর মধ্যে কোনো মিল নেই, কারণ নাগরিকত্ব আইন এবং যেটা নোটিফিকেশন হয়েছে ফরেনার্স অ্যাক্ট, দুটো সম্পূর্ণ আলাদা দুটো আইন। এখানে এমনকি সুকান্ত মজুমদার অবলীলায় যে মিথ্যাটা তিনি টুইট করে প্রচার করছিলেন যে নাগরিকত্বের আবেদনের সময়সীমা বাড়ানো হলো, কিচ্ছু করা হয়নি। 31শে ডিসেম্বর 2014 যে কাট অফ ডেট সেটাই রয়েছে, কারণ সিএ তো বদল হয়নি। ফরেনার্স অ্যাক্ট 2025, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, সেইটা বদল হয়েছে। বদল করে সেখানে একটা এক্সেমশন দেওয়া হয়েছে যে 2014-র 31শে ডিসেম্বর অবধি এই তিনটে দেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে মুসলমান বাদ দিয়ে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য যারা আসবে তাদের বিরুদ্ধে এই একটা লাগু হবে না, এইটুকু এক্সেমশন হয়েছে। তার মানে কি? এখানে আমার একটা খুব এইখানেই প্রশ্নটা আমার জাগছে, এই কারণেই বলছি যে ধরো একজন মানুষ তিনি প্রতিবেশী দেশ থেকে এলেন, রিলিজিয়াস পার্সি, তখন তার পক্ষে প্রমাণ করা অসুবিধাজনক, কারণ বাংলাদেশে কেউ অত্যাচারিত হলে তার কাছে বাংলাদেশ পুলিশের ডকুমেন্ট থাকবে না, সম্ভব না, সে কোনো রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। তাহলে তিনি প্রমাণ করবেন কি করে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তিনি এসেছেন? এক। দ্বিতীয় কথা, তিনি যখন এলেন তাকে আমি সিএতে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছি না, তাকে নাগরিক হওয়ার সুযোগ দিচ্ছি না, তাহলে সে নাগরিক হলো না, তাহলে সে যাবে কোথায়? মাঝখানে ঝুলে থাকবে ডিটেনশন ক্যাম্প। ওই তো ঝুলতে ঝুলতে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। ওই হিটলার যেটা তুমি বলছিলে, ওই নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প, এইখানে ডিটেনশন ক্যাম্প। দেখো এদের ব্যাপারটা আমি সেপারেটও যদি ভাবি। এইবার ধরো যারা 2014-র আগে এসছে, ধরো কেউ 2002 সালে এসছে, কেউ 90 সালে এসছে, কেউ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই এসছে, বা কেউ তারও আগে এসছে। এইবার তার কাছে ভোটার কার্ড আর আধার কার্ড ছাড়া কিছু নেই। এইবার তুমি তাকে বেনাগরিক ঘোষণা করলে। ধরো কেউ 1990 সালে এসছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, এখানে এসে বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। এইবার তুমি সে বেনাগরিক ঘোষিত হলো, তাহলে কি হবে? সে ডিভোটার হবে প্রথমে। ডিভোটার হওয়ার সাথে সাথে তার আধার বাতিল হবে। আধার বাতিল হওয়া মানে সে তার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তার আর কোনো অ্যাক্সেসিবিলিটি থাকবে না, সে তার নিজের কষ্টার্জিত টাকা তুলতে পারবে না, তার সম্পত্তির অধিকার থেকে সে বঞ্চিত, এবং তার স্থান হচ্ছে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। তাহলে সেই মানুষটা, তার ভবিষ্যৎটা কোথায়? এটার ভবিষ্যৎ একদম এক কথায় বলি সস্তা শ্রমিক, কৃতদাস। কাদের জন্য? আম্বানি, আদানি এবং পরপর যারা যারা আছে, যারা যারা মোদি, যাদেরকে মেহুল ভাই, চোকসি ভাই ইত্যাদি করে, তাদের জন্য। দেখো আমি আবারও বলছি, এনআরসি, সিএ ইত্যাদি এই গোটা যে প্রজেক্টটা, এটা কার্যত বাঙালিকে, আর কাউকে নয়, বাঙালিকে, হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, বাঙালিকে সস্তা শ্রমিক, কৃতদাস বানানোর চক্রান্ত। এবং চক্রান্ত, এটা প্রজেক্ট একটা, এটা একটা লং টার্ম প্রজেক্ট। ঠিক যেমন নাৎসি জার্মানিতে ইহুদিদের তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে শুধু কিন্তু ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরা হতো না, তাদেরকে কারখানায় কাজ করতে পাঠানো হতো বিনা পারিশ্রমিক দিয়ে, শুধু নামমাত্র খাবার দিয়ে কাজ করতে করতে তারা মরে যেত। একই ভবিতব্য কিন্তু বাঙালির জন্য অপেক্ষা করবে, যদি না আমরা বাঙালি হিসেবে রুখে দাঁড়াতে পারি। শঙ্কর মুদি সিনেমা একটা গান ছিল, নিগ্রো শ্রমিক মাগনাতেই। তো আমার জন হেনরির হাতুড়ি, সেই গানটা মনে পড়ছে। নিগ্রো শ্রমিক মাগনাতেই, তেমনি বাঙালি শ্রমিক যাতে মাগনাতেই আদানি আম্বানির সেবা করতে পারে, তার জন্য এই চিত্রায়ন কিনা, সেটার দিকে নিশ্চয়ই ভবিষ্যৎ তাকিয়ে থাকবে, সময় বলবে। কিন্তু আমার এখানে আরেকটা গুরু প্রশ্ন, এই যে কাট আপডেট করা হলো 31শে ডিসেম্বর 2024, ধরো 1 জানুয়ারি 2025-এ কেউ এলো,
তাহলে তার কি স্ট্যাটাস? তাকে পুশব্যাক করা হচ্ছে, কারণ এই নির্দেশিকা অনুযায়ী আমি 31শে ডিসেম্বর অব্দি পুশব্যাক করবো না। তাহলে 1লা জানুয়ারি বা 1লা ফেব্রুয়ারি কেউ এলে সে অত্যাচারিত হয়েই আসছে। তার মানে আমি আইন যেটা সকলের জন্য সমান হওয়া উচিত, আমি নিজেই ডিসক্রিমিনেট করছি। দ্বিতীয়ত, ধরো বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের প্রধান, তার উপর অত্যাচার হচ্ছে, সে জেলে রয়েছে, তার উপর মাঝে মাঝে অসহনীয় অত্যাচারের খবর আসছে। আজকে ধরো কোনো রকম ভাবে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস আমাদের দেশে এলেন, তাহলে এই নির্দেশিকা অনুযায়ী তো তাকে আমি রাখতে পারছি না। তার মানে তাকে আমরা আবার পুশ করে ঠেলে বাংলাদেশে ওই অত্যাচারী শাসকের হাতে তুলে দেব। দেখো, কার্যত বিজেপি সরকার না চিন্ময় প্রভুর না আমাদের এখানকার বসবাসকারী মতুয়া ভাই বোনেদের কারো ভালো এরা চায় না। কারণ একটা জিনিস তুমি মানবে, 2019 সালে অন্তত পশ্চিমবঙ্গে মতুয়া ভাই বোনেরা ব্যাপক আকারে বিজেপিকে তারা সমর্থন করেছিল, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এমনকি শান্তনু ঠাকুর মন্ত্রী ইত্যাদি অনেক কিছু হয়েছেন, সবই হয়েছে। এখনো পর্যন্ত 2024 লোকসভা ভোটের আগে সিএএ এর বিধি লাগু হয়েছে, তৈরি হয়েছে, লাগু হয়েছে। 1.5 বছর হয়ে গেছে অতিক্রান্ত। বিজেপি সরকারের তরফ থেকে বা শান্তনু ঠাকুর নিজে ডেটা পাবলিশ করে আমাদের জানাক যে এখনো পর্যন্ত কতজন মতুয়া নাগরিকত্ব পেয়েছে, সংখ্যাটা বলুক। এই প্রসঙ্গে আমার খুব ইন্টারেস্টিং মনে হলো, আমি পশ্চিমবঙ্গের ম্যাপটা জাস্ট ভাবছিলাম। 2019-এ 18টা সিট পেয়েছিল বিজেপি। কোচবিহার জিতেছিল বিজেপি, আলিপুরদুয়ার জিতেছিল বিজেপি, জলপাইগুড়ি জিতেছিল, দার্জিলিং জিতেছিল, রায়গঞ্জ জিতেছিল, বালুরঘাট জিতেছিল। উত্তরবঙ্গের সবকটা সিট মালদার একটা বাদ, মালদা উত্তর জিতেছিল। এই যে জোনটা কুচবিহার থেকে মালদা উত্তর, এই পুরো জোনটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ভালো করে খেয়াল করে দেখো। তারপর আরেকটু নিচে নামো, মালদা দক্ষিণ সবের কংগ্রেস অল্প ভোটে জিতেছিল। তারপরে নিচে এসে যদি দেখো, কৃষ্ণনগর ছাড়া বাকি সবকটা আসন, সেটা রানাঘাট হতে পারে, সেটা বনগাঁ হতে পারে, বর্ডার লাগোয়া এই সবকটা সিটে একচেটিয়াভাবে জিতলো বিজেপি। বলা হলো অবৈধভাবে অনুপ্রবেশ হচ্ছে। কোথা থেকে? বাংলাদেশ থেকে। ইন্টারেস্টিং দেখো, বাংলাদেশ থেকে যদি অবৈধ অনুপ্রবেশ হয়, হ্যাঁ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, কারা অনুপ্রবেশ হচ্ছে, কাদের, এই জিনিসটা, এই ফ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 23% হিন্দু বাংলাদেশে বসবাস করতেন। আজকে বাংলাদেশে হিন্দুর সংখ্যা 8%। তাহলে এই হিন্দুরা কোথায় গেলেন? এই হিন্দুরাই তো ভারতে এলেন মূলত। তার মেজরিটি আসাম, এই মেজরিটি পশ্চিমবঙ্গ, কিছুটা আসাম এবং ত্রিপুরা, এর বাইরে নয়। তাহলে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা কোথায় থাকবেন? ইমিডিয়েটলি বর্ডার ক্রস করে যে অঞ্চলগুলো। ঠিক। তার মানে যে ডেমোগ্রাফি বদলাচ্ছে, এই যে বারবার করে বলা হয় মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য, শুভেন্দু রোজ বলে না, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, এবং তার ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে বিজেপি। কারণ যে হিন্দু শরণার্থীর ইনফিল্ট্রেশন হচ্ছে, হোক না, যে কোনো মানুষ অসহায় হয়ে আসলে রাষ্ট্র তাকে আশ্রয় দেওয়া উচিত, সেটাই যে কোনো কল্যাণকামী মানবিক রাষ্ট্রের কর্তব্য। মমতা ব্যানার্জি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই 5ই অগাস্ট 2024 শেখ হাসিনা পরবর্তী অধ্যায়, যে প্রয়োজনে একটা রুটি আমরা ভাগ করে খাবো, কিন্তু যদি কেউ অত্যাচারিত হয়ে আসে তাকে আমরা ফেরাবো না। এটাই তো বেসিক হিউম্যানিটি, মানবতার ধর্ম। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি ভোটের অঙ্কে বিচার করি, ডাইরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু বিজেপি হচ্ছে। কারণ বাংলাদেশের সেন্সাস বলছে বাংলাদেশে মুসলিম পার্সেন্ট কমছে না, হিন্দু পার্সেন্টেজ কমছে। উল্টো দিকে ভারতবর্ষের সেন্সাসটা হচ্ছে না। 2011 পর 21-এ যেটা পেন্ডিং, সেটা কিন্তু 26-এর ভোটের আগে অন্তত বিজেপি করছে না। কেন করছে না? কারণ যে দাবিটা করে যে আসলে মুসলমান অনুপ্রবেশে জনবিন্যাস বদলে যাচ্ছে, সেই দাবিটা যে পুরোটাই মিথ্যে দাবি, এখানে সেন্সাস হলে সেটা ধরা পড়ে। আর একটা কথা বলি, শুধু শুভেন্দু অধিকারীর কথা বলছে, খোদ অমিত শাহ উনি নিজে বলছেন যে বিভিন্ন জেলার নাম করে বলছেন যে আমাদের বর্ডারিং যে জেলাগুলো, সেখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে মারাত্মক আকার, এইসব বলছেন। ঠিক আছে, প্রথম কথা, উনি তথ্যসূত্রটা কোথা থেকে পেলেন? যেহেতু জনগণনা হয়নি, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে 2011 তিনি রেফার করছেন, মজার বিষয়টা হচ্ছে সেইখানে জেলা লেভেলের, ব্লক লেভেলের কোনো পার্সেন্টেজ দেওয়া হয় না। তাহলে তিনি জানলেন কিভাবে? এই যে তথ্যের নামে সম্পূর্ণ মিথ্যা কথা বলা। অমিত শাহ এগুলো জানতে পারেন, কারণ উনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক যেরকম ভাবে তোমার মনে থাকবে, উত্তর কলকাতার একজন যুবক, সম্ভবত অর্জুন চৌরাসিয়া ছেলেটির নাম, সে বাড়িতে আত্মহত্যা করেন। তাকে অমিত শাহ সরাসরি বলে দেন যে তৃণমূলকে গুন্ডারা মেরে খুন করে ঝুলিয়ে দিয়েছে, এবং এর মৃতদেহ যেন পশ্চিমবঙ্গের কোনো সরকারি হাসপাতালে না হয়, অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কমান্ড হাসপাতাল আলিপুরে, সেইখানে পিএম হবে। পোস্টমর্টেম হলো,
দেখা গেল আত্মহত্যা করেছেন। ঠিক। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসে এই রকমের মানে ডাইরেক্ট মিথ্যে কথা বলে প্রোপাগান্ডা চালান, তাহলে যে কোনো ঘটনাতে এটা স্বাভাবিক। মিথ্যের ওপর বেশাতি। তিনি তো আসলে মন্ত্রী হওয়ার যে দায়িত্ব তার থেকে বেশি বিজেপি নেতার দায়িত্ব পালন করছেন, এবং বিজেপির এটা রাজনৈতিক ধর্ম মিথ্যাচার করা। কারণ এই অনুপ্রবেশ নিয়ে, জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে আজ অব্দি সিঙ্গেল কোনো তথ্যসূত্র তারা দেন না, এক। দ্বিতীয়ত যুক্তিতেও তো বিষয়টা দাঁড়াচ্ছে না। আজকে যদি বর্ডারের বিধানসভা বা লোকসভা এলাকা বা জেলাগুলি মূলত তাদের ভাষায় মুসলমান মানুষজনের কারণে জনবিন্যাস পাল্টে থাকবে, তাহলে তারা জিতলেনটা কি করে? তারা নিজেরাই বলেন আমাদের মুসলমানরা ভোট দেয় না, তারা বলে তো এটা। যদি সেখানে মুসলিম মেজরিটি এরিয়া হয়ে যাবে, তাদের ভোটই তাদের পাওয়ার কথা নয়, অথচ তারা কিন্তু সেখানেই জিতছেন। যাদের ভোটে জিতছেন, রসিকতাটা তারা এইখানেই করেন তাদের সঙ্গে, নাগরিকত্বের গাজর ঝুলিয়ে তারা ভোটটা নেন, নাগরিকত্বটা দেন না। এই আজকে আলোচনাটা বোধহয় একটু বেশি গুরুগম্ভীর হয়ে গেছে, কারণ দেখো আমরা সেই 40-এর দশক থেকে শুরু করে একদম 2024-এর ওই নোটিফিকেশন পর্যন্ত চলে এসেছি। কিন্তু এর মধ্যে আরেকটা জায়গা, আরেকটা টাইম ফ্রেম ধরতে পারলে ভালো হয়। এই কারণেই, যেহেতু আমরা আজকে একটা সিনেমা নিয়ে আলোচনা করছিলাম, যে এইরকম যদি একটা সিনেমা আসে, ধরো আমার মাথায় বেশ কিছু নাম আসছে, আমি জানি তোমার মাথায়ও কিছু আসতে পারে, দেখো নামগুলো চেনা চেনা লাগছে কিনা। হরেন পান্ডিয়া, নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী হন, অ্যাকচুয়ালি হরেন পান্ডিয়ার হওয়ার কথা ছিল, কেশুভাই প্যাটেলের প্রিয় মানুষ ছিল। লালকৃষ্ণ আদবানি তদবির করে, সঞ্জয় যোশী তদবির করে মোদিজিকে মুখ্যমন্ত্রী বানান। হরেন পান্ডিয়া সেকেন্ড হয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রী, রহস্যজনকভাবে খুন হয়ে যান। তারপরে ধরো তার পরপরই তখন লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী সরকার, গোল্ডেন কোয়াড্রাঙ্গেল প্রজেক্ট চলছে, ম্যাসিভ দুর্নীতি। পিএমও অফিসে কনফিডেন্সিয়াল চিঠি লিখলেন সত্যেন্দ্র দুবে। আচ্ছা, তার মানে এবার তুমি জাজ লয়ার দিকে যাচ্ছ কি? একদমই তাই। সত্যেন্দ্র দুবে লেখা কনফিডেন্সিয়াল চিঠি চলে গেল মাফিয়াদের হাতে, খুন হলেন সত্যেন্দ্র দুবে। তাহলে সত্যপাল মালিক? সত্য কোনটা সত্য আর কোনটা অসত্য হয়ে গেছে। সত্যপাল মালিক দেখো নিজেই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি খুন হয়ে যেতে পারেন। প্রবীণ তোগাড়িয়া একদম আরএসএস এর পরিষদের ওই রকম দোর্দণ্ড প্রতাপ নেতা সেইভাবে। তারপর তুমি এর মধ্যে ধরো বিজয় রূপানীর, যদিও আমরা প্লেন অ্যাক্সিডেন্ট, কিন্তু রহস্যজনক। অবশ্যই আজও তার কিন্তু ফাইনাল রিপোর্ট আসেনি। ঠিক। তারপর ধরো জাস্টিস লোয়ার কথাটা তুমি বললে ঠিকই, জাস্টিস লোয়ার বিষয়টা ইন্টারেস্টিং, দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিই। আমার মনে হয় তুমিও বলতে পারো বিষয়টা ভালো করে। অমিত শাহের বিরুদ্ধে মামলা চলছিল, আমি যদি ভুল করি আমাকে তুমি রেকটিফাই করিয়ে দাও। খুব সম্ভবত সোহরাবুদ্দিন শেখ আর কৌশর বাই হত্যা মামলা। তার আগে তুলসীরাম প্রজাপতির কেস রয়েছে, ইসরাত জাহানের ধর্ষণ এবং খুন রয়েছে। একের পর এক ডেট আসছে, অমিত শাহ কোর্টে আসছেন। লাস্টে জাস্টিস বিচারপতি লোয়া, বিএইচ লোয়ার আন্ডারে কেস ছিল, তিনি বলেন যে এরপরে ট্রায়ালে যদি না আসেন আমি কিন্তু সুমোটো ভার্ডিক্ট দিয়ে দেবো। ইন্টারেস্টিংলি এই ঘটনা যখন ঘটছে তখন 2014 সালে সরকারটা বদল হয়ে গেল। ইউপিএ 2 থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, অমিত শাহ সেকেন্ড ম্যান ইন কমান্ড। যেদিনকে এই কথা বললেন তার 3 দিন পরে ডেট ছিল শুনানির। পরের দিন জাস্টিস লোয়া সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, রহস্যজনকভাবে তার মৃতদেহ পাওয়া। তুমি কি এই তালিকায় আমাদের ফরমার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকেও রাখছো না? অবশ্যই। তুমি ভাবো দেশের সেনাবাহিনীর সর্বসর্বা সবচেয়ে বড় প্রধান, তার এরকম রহস্যজনকভাবে এইরকম দুর্ঘটনার মৃত্যু হতে পারে। মানে এই যে সিরিজ, এই যে ফাইলস, এই যে এত কি সব ফাইলস নিয়ে তো আমরা আলোচনাটা শুরু করলাম, তো এটা কি নাম দেবে? তাহলে যদি কেউ, আমি জানি না কারোর সাহস হবে কিনা এটা নিয়ে সিনেমা করবে বাংলার, তাহলে শাশ্বতকে বলা যাক নাকি? করবেন এগুলো, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু শাশ্বত উদাহরণ একেবারে। মানে এই ঘটনাগুলো কোনো অতিরঞ্জিত। উনি তো বলেছেন যে আমি সাহেব অভিনয় করি, তাহলে এরকম একটা ফাইল খুলুন না, উনি সাহস হবে। তাহলে এই ফাইলসের নাম কি হবে? বিজেপি ফাইলস? আপনারাই ঠিক করুন, আপনাদের অপেক্ষায় রইলাম এই ফিডব্যাক যাওয়ার জন্য। আর সত্যি কথা, আমরা ভেবেছিলাম যে ধুর আমাদের কথা কেউ শুনবে নাকি, আপনারা তো শুনলেন, ভরসা জোগালেন, তাই আজকে আবার এলাম। এবার এই ফাইলসের নাম কি হবে আপনারাই ঠিক করুন। কি বলো নির্বাণ? ওনারা বরং কমেন্টে আমাদের সাজেশনগুলো দিন, আমরা সবটা নিয়ে শাশ্বতর কাছে পাঠিয়ে দেবো। একদম। ততদিন পর্যন্ত আবার পরবর্তী আড্ডার জন্য অপেক্ষায় থাকলাম। এটা এডিট হয়ে হাতে পাওয়ার সাথে সাথে আমি এবং অনির্বাণ আমাদের দুজনে ইউটিউব থেকে প্রথমে ছেড়ে দেবো, তার পরবর্তীকালে সামাজিক অন্যান্য মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই আনকাট আড্ডা। ভালো থাকুন সবাই, শুভ সন্ধ্যা।